আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি শাহবাগ বা তার আশপাশ দিয়ে যাচ্ছিলাম। তো এমতো অবস্থায় মোবাইল কোর্ট বসে ওইখানে। তো পুলিশ আমাকে সিগন্যাল দেয় দাঁড়ানোর জন্য। তো আমি ওখানে দাঁড়ায় যাই। মানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে দাঁড়ায় গেছি। চাইলে চলে যেতে পারতাম, সম্পূর্ণ রাস্তা খালি ছিল। তো সেখানে যাওয়ার পরে আমাকে পুলিশ জিজ্ঞেস করে যে আপনার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র কী কী আছে এগুলো দেখেন। সাধারণত আমরা জানি গাড়ির যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে হচ্ছে যেটা করে মামলা দিয়ে দেয়, কিংবা নাম ট্রান্সফার না থাকলে মামলা দিয়ে দেয়। হ্যাঁ, এরকম ঘটনাগুলো ঘটে সাধারণত। স্বাভাবিক, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই আমার। তো আমাকে যখন মাঝখানে একটু ঘটনা ঘটেছিল, এগুলো বলার পরে আমি ওনার কাছে সরাসরি বলে দিচ্ছি, স্যার আমার তো ড্রাইভিং লাইসেন্স আমি এখনও করিনি, রিসেন্টলি গাড়িটা কিনছি। এটা সত্যি যে আসলেই গাড়িটা কিছুদিন আগে কিনছি, তো হুট করে এত কিছু করা তো পসিবল না। কারণ বাংলাদেশের অবস্থা তো জানেন, সরকারি ফি ড্রাইভিং লাইসেন্সে সর্বোচ্চকাল 3 থেকে 4 হাজার টাকা, কিন্তু ওইখানে গিয়ে ঘুষ দিতে হয় যে 10,000 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হয়। তো যাই হোক, সর্বশেষ ওনাদেরকে এটা জানানোর পরে পুলিশ আমাকে বলতেছে আপনি গাড়ি থেকে নামেন। আমি বললাম ভাই গাড়ি থেকে কেন নামবো, কথা তো আপনার সাথে বলতেছি। তো উনি হচ্ছে করলো কি, আমার আমার টাইনা গাড়ি থেকে নামার চেষ্টা করলো। দেন আমি আপনাকে বললাম ভাই আপনি আমাকে ধরলেন কেন, মানে এভাবে ধাক্কা দিচ্ছেন, টানাটানি করতেছেন, এগুলো কি? তো এমন তো অবস্থায় ওখানে মোবাইল কোর্ট থাকে, ওনারা ডাক দেয়। ডাক দেওয়ার পরে আমার গাড়ির কাগজপত্র সব কিছু নেয়। আর নেওয়ার পরে হচ্ছে আমার গাড়িটা ওনারা আটক করে। আটক করার কারণ একটা, পুলিশকে আমি এটা বলছি যে আপনি আমাকে নিয়ে টানাটানি কেন করছেন। ওনার ভাষ্য মতো যেটা, আমার গাড়ির কাগজ ছিল, সব কিছু ছিল। এই হচ্ছে অবস্থা। প্রয়োজনে আমি দেখাচ্ছি আমার গাড়ির কাগজ আছে একটুখানে। এই দেখেন গাড়ি আমার ছাইরাও দিচ্ছে ছাড়পত্র, গাড়ি ছাড়ছে। গাড়ি ছাড়ার ঘটনা একটু পরে কইতেছে আমি। এটা হচ্ছে গাড়ি ছাড়পত্র। আর গাড়ির কাগজটা আমি সবার আগে দেখাই, কারণ আমি তো অপরাধী ছিলাম না, আমার গাড়িটা কেন আটক করলো। এই হচ্ছে আমার গাড়ির কাগজ, ঠিক আছে, স্মার্ট কার্ড সব কিছুই ছিল আমার সাথে। ট্যাক্স টোকেনটা ওটার ভিতরে ছিল, অনেক কাগজ তো, যার কারণে বের করতে ভালো লাগতেছে না এখন। তো সর্বশেষ কথা হচ্ছে, গাড়ি যদি কাগজ থাকে গাড়ি আটক করা যায় না, কিংবা যদি গাড়িটা অবৈধ হয়, গাড়ি কোনো মালিকানা নাই, চুরি হওয়ার সম্ভাবনা বা চোরাই গাড়ি এমন কোনো সম্ভাবনা থাকলে ওই গাড়িটা আটক হয়। সাধারণত আমরা এটাই জানি। তো ওনারা আমার গাড়িটা আটক করছে। অনেক রিকোয়েস্ট করছি যে ম্যাম যদি কোনো আমি ওই কথার কারণে যদি আমি কোনো মামলা পেয়ে থাকি আমার মামলা দেন প্রয়োজনে, বাট গাড়িটা আটক করে না। তো আমরা গাড়ি আটক করে শাহবাগ রমনা থানার আন্ডারে শাহবাগ যে ডাম্পিং আছে ওইখানে রাখে। তো ডাম্পিংয়ে রাখার পরে হচ্ছে আমি ওই দিন আমাকে গিয়া বলছে যে ইতে যাওয়ার জন্য শাহবাগ রমনা থানার যে ট্রাফিক বিভাগ আছে ওনাদের সাথে যোগাযোগ করার জন্য। ওনাদের সাথে যখন যোগাযোগ করলাম, ওনারা আমাকে বলতেছে যে এটা তো ভ্রাম্যমাণ আদালত ধরছে, মানে ম্যাজিস্ট্রেট ধরছে মোবাইল কোর্ট, ওনাদের সাথে যোগাযোগ করার জন্য। তো ওদের সাথে যোগাযোগ করতে গেছি, ওরা বলছে গাড়ির ট্যাক্স টোকেনের নাকি আবার ম্যাথ শেষ হয়ে গেছে, আরও বক্কর চক্কর অনেক কিছু বলছে, এগুলো সব আপডেট করতে গেছে বলছে। দেন হচ্ছে আমার গাড়ি ছাড়বে। আমি বিআরটিতে যাই, মিরপুর বিআরটিতে যাওয়ার পরে হচ্ছে ওখানে গিয়ে দেখি আমার গাড়ির ট্যাক্স টোকেন আগে থেকেই আপডেট করা আছে। এটাও কিন্তু একটা কারণ ছিল যেটার কারণে আমার গাড়িটা আটক করা, মূলত ট্যাক্স টোকেন আগে থেকেই করছিল, আপডেট ছিল। তো যাই হোক, আপডেট ট্যাক্স টোকেন শুধু, মানে আপডেট বলতে সব টাকা আমার আগে থেকে জমা দেওয়া ছিল, শুধু ওইটা আপডেট করছি, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই, ওখান থেকে শুধু আমার কাগজটা দিবে। ওইটার জন্য আমার ওইখানে 2,000 টাকা দাম লাগছে। আমি প্রথমে গিয়েছিলাম ওনাদের কাছে, তখন 11টা বাজে, বলে খাওয়া দাওয়ার পরে কাজ করবো, মানে 2টার পরে করবে। আমাকে ঘুরাইতেছে, যখন একজন দালালের হাতে 2,000 টাকা দিলাম, তখন দেখলাম যে ওই যে খাওয়া দাওয়ার পরে না, খাওয়া দাওয়ার আগেই সব হয়ে গেছে। ঠিক আছে, এই হলো অবস্থা আমাদের দেশের ব্যবস্থা। ঠিক আছে ভাই, বিশ্বাস করেন, সবসময় ভাবতাম যে যত যা হোক, যত কষ্ট হোক, কখনো ঘুষ দিয়ে কোনো কাজ করবো না, একটু কষ্টই হবে, এই তো। হ্যাঁ, অন্যায় হইলে অন্যায় প্রতিবাদ করবে, এরকম চিন্তাভাবনা মাথায় ছিল। সাধারণত আমি এটা করি আর কি। কিন্তু আমি আসলে তাদের কাছে জিম্মি হয়ে গেছিলাম, বাধ্য হয়ে আমার তাদেরকে ঘুষ দিতে হয়েছে।
গেল এক। আরও এরকম কিছু কাহিনী আছে, আমি একবার পাসপোর্ট করতে গেছিলাম, ওইখানে ওইরকম সেম ঘটনা ঘটছে। এগুলো পরবর্তীতে ইনশাল্লাহ বলবো, আস্তে আস্তে যদি সুযোগ হয় আর কি। তো সব ঝামেলা শেষ হওয়ার পরে ওনাদের কাছে আমার ডকুমেন্টসগুলো নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমার গাড়িটা ছাড়বে, আমরা বলতেছে ওইখানে যেয়ে দাঁড়ানো, মানে ম্যাজিস্ট্রেট যেখানে বসছে ওইখান থেকে আরও দূরে যেয়ে আমাকে দাঁড়াইতে বসতে বলছে। আর হ্যাঁ, ভ্রাম্যমাণ আদালত ৮ ছিল, ৮ একটা মহিলা ছিল, ৮ নম্বর ম্যাজিস্ট্রেট, উনি করছে এই কাজটা। তো ওনাকে দেখলাম আশেপাশে গাড়ি থেকে 10,000 12,000 টাকা করে ঘুষ নিচ্ছে, আর একটা মুসলিখা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে। আমার কাছে ঘুষ নিতে পারে, ঘুষ নেয়নি, কারণ আমার ওইখান থেকে নিয়ে আগে একটা অন্যায় করে ফেলছে। আমার গাড়ির কাগজ আপডেট ছিল, সব কিছু ছিল, এমন অবস্থা আমাকে মিথ্যা দিল যে আমার গাড়ির কাগজ আপডেট নাই। 2030 সাল পর্যন্ত, 25 থেকে 30 সাল পর্যন্ত আমার গাড়ির কাগজ আপডেট অথচ। তো যার কারণে আমার কাছে আর এগুলো করে নেই, আমার গাড়িটা অল্প ছেড়ে দিছে। আর আমাকে বলে দিচ্ছে যে এই গাড়ির যে ইয়াটা, মানে ট্যাক্স টোকেনের যে কাগজটা, এটা যেন কোনো জায়গায় শো না করে। তার মানে এখানে গাবলা আছে ওনাদের। তো সর্বশেষ সব কিছু আইনা ফেলছি, আনার পরে আমার গাড়ির অবস্থা খুব বাজে। আমি যাইয়া দেখি ইয়েতে আপনার যেখানে গাড়ি ডাম্পিংয়ে রাখে আর কি, ওইখানে যাইয়া দেখি আমার গাড়ি ভাঙাচোরা, একদম গাড়ি ভেঙে ফেলছে। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন? তাইলে আমরা আসলে কোথায় গিয়ে শান্তি পাবো? একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের দেশে আমরা বাইক চালাবে বৈধভাবে, সরকারকে ট্যাক্স দেওয়া, গাড়ির কাগজপত্র মানে সম্পূর্ণ বৈধ। আমাদের গাড়ির উপরে এত পরিমাণ অ্যাটাক, মানে শুধু আমাদের না, মানে বৈধ যে গাড়িগুলো প্রচুর অ্যাটাক। আর অবৈধভাবে যে রিক্সাগুলো চলতেছে তাদের প্রতি কোনো অ্যাকশন নাই। ওরা রাস্তা দখল করতেছে, কত ডিস্টার্ব না করতেছে, ঢাকা শহরের মানুষের অবস্থা খারাপ বানিয়ে ফেলতেছে। মানে যেটা অবৈধ ওটার প্রতি তাদের কোনো আকর্ষণ নেই। তারপর হচ্ছে যারা বৈধভাবে ব্যবসা করতেছে তাদের প্রতি তাদের কোনো আকর্ষণ নাই। আকর্ষণ হচ্ছে যারা মানে অবৈধভাবে যারা ব্যবসা করছে তাদের প্রতি কোনো আকর্ষণ না, যারা বৈধভাবে করতেছে তাদেরকে বিভিন্ন ট্যাক্স ম্যাক্স হাবিজাবি, তারপরে আরও কী কী লাগে আর কি ব্যবসা করতে গেলে বাংলাদেশে বৈধভাবে, এইসবে নিয়ে কত পেঁচানটা পেঁচাইতেছে, কত ঝামেলা করতেছে। এর ভিতরে বৈধভাবে যতটা করতেও যায়, তার ভিতরে করতে গেলে আপনার সরকারি যে যারা দায়িত্বরত আছে ওদেরকে ঘুষ দিতে দিতে জীবন শেষ, এই হয়ে যাওয়া অবস্থা। তারপরে বাংলাদেশে বিয়ে যদি করে কেউ, সেখানেও জ্বালা ভাই। বিয়ে করে যে আপনি বউ দিয়ে রাস্তায় ঘুরবেন, ওইটাও পারবেন না। আপনি বিয়ে করছেন, কাবিন নামা দেন, বিয়ে করে বউ নিয়ে একটু হোটেলে যাবেন ঘুরতে ঘুরতে, পারবেন না। আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেন অবৈধভাবে, খালি পরিচিত মনে হয় স্যার এটা আমার গার্লফ্রেন্ড লাগে, ও আচ্ছা তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে যাও যাও যাও। হ্যাঁ, এই হলো অবস্থা। তো এদেশের নিয়ম কবে চেঞ্জ হবে জানি না। আরও একটা বলি, বাংলাদেশে স্কুল মাদ্রাসায় স্কুলের ভিতরে বা কলেজের ভিতরে প্রেম প্রীতি আবিজাবি অনেক কিছু হয়, তা নিয়ে কোনো মানুষের মাথা ব্যথা নাই, এটা নিয়ে কেউই করে না। একটা ভালো কাজ যেটা মাদ্রাসা ওরা যদি একটু উল্টাপাল্টা করে ওইটার পর ভাইরাল করে ফেলে, ঠিক আছে? তাহলে এই হলো দেশের অবস্থা, কই যাবেন ভাই? এদেশে সব কিছু উল্টা বাংলাদেশে, ঠিক আছে? এদেশে থেকে শান্তি নাই, মনটা চাইতে ছেড়ে জায়গা, দুঃখ কার কাছে কম হয়তো ওইভাবে কই নাই, মানে নর্মালভাবে কথাগুলো কইছে। যদি ওইরকম মানে হুৎকার দিয়ে কথা বলে না, বললে আপনার শরীরে আগুন জ্বলে উঠতো কথাগুলো এমনভাবে, মানে একটু ভাইবে দেখেন আমি কী বলছি আর কি।